ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা অনুশীলনে 4.1 পর্ব 3-এর 3 নম্বর অঙ্কগুলির সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2x + 3y ভাগ 4x - 5x ইন্টু 8y রাশিটিতে কয়টি পদ আছে, মানে এই রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তো দেখো, তো প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, এর আগে তোমাদের পড়ানো হয়েছে যে বীজগণিত রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। পদ বা ট্রাম, ইংরেজিতে ট্রাম বলা হয়। তো এখানে দেখো যে বীজগণিত রাশির কোনো একটা রাশির যে অংশে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে। তাহলে এসো, এখানে দেখো, এখানে একটা রাশি দেখা যাচ্ছে, দেখো 2x, তার সাথে প্লাস যোগ করে 3y, মানে এইখানে এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ। তো এসো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, প্রশ্নে দেখো 2x, তারপর প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে 2x এইটুকু একটা পদ, x আছে, এক্সের পর আবার দেখো 3y ভাগ 4x, তারপরে বিয়োগ চিহ্ন আছে। তাহলে এইটুকু মিলে আর একটা পদ। তারপরে দেখো 5x, তারপরে ইন্টু 8y, তাহলে এইটুকু একটা পদ। তাহলে আমাদের খুঁজতে হবে কি যোগ আর বিয়োগ। যেখানে আমরা যোগ চিহ্ন দেখবো সেখানে থামবো। এখান থেকে দেখো 2x এর পর আমাদের প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের থামতে হবে। এই একটা পদ, এই রাশিটা একটা পদ। আবার দেখো 3y ভাগ 4x, তারপরে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে এসে আমরা থামবো। তাহলে এখান থেকে এ পর্যন্ত আমরা থেমে যাব। এইটুকু মিলে আর একটা পদ, দ্বিতীয় পদ হলো। আবার এখান থেকে দেখো 5x ইন্টু 8y, তারপর তো কোনো আর রাশি, তারপরে তো আর কোনো তোমার রাশি নেই। তাহলে এইটুকু মিলে আর একটা পদ। তাহলে এখানে মোট পদ হলো কয়টা? 3টা পদ হলো। তাহলে আমরা লিখতে পারি, তাহলে দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তাহলে এই রাশি দ্বারা কয়টা পদ হলো? 3টা পদ। এই রাশিগুলো দ্বারা 3টি পদ আছে, মানে এই রাশিতে মোট 3টি পদ আছে। পদগুলো হলো কি? একটা হলো 2x, তারপরে যে প্লাস চিহ্ন, তারপরে এই যে 3y ভাগ 4x, এটা একটা পদ, তারপরে -5x ইন্টু 8y, এটা একটা পদ। মোট হলো 3টি পদ। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। মানে এই প্রশ্নের মধ্যে রাশিগুলো দেওয়া আছে। যেমন এখানে দেখো 1 নম্বরে 7xy, এটা একটা রাশি। 2 নম্বরে 2a + b, এটা একটা রাশি। 3 নম্বরে x - 3y + 5z, এটা একটা রাশি। এই 4 নম্বরে দেখো 5a + 7b ইন্টু x - 3c ভাগ y, এটা একটা রাশি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তো এই রাশির পদ সংখ্যা, তাহলে প্রথমটার পদ সংখ্যা একটাই পদ, এটা আর করে দিলাম না। 2 নম্বরের রাশিতে দেখো এই যে 2 এর পর প্লাস চিহ্ন, তাহলে প্লাস আমরা কি পড়েছি যে যোগ বা বিয়োগ দ্বারা যে অংশে থাকে সেটা, মানে বীজগণিত রাশির যে অংশে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। তাহলে এইখানে এই রাশির মধ্যে এই যে 2a আর b, এই দুটার মধ্যে যোগ চিহ্ন দ্বারা যুক্ত আছে দুইটা পদ এখানে যোগ চিহ্ন দ্বারা যুক্ত আছে। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, 2 পদ হয়ে গেল। 3 নম্বরে দেখো x এর পর মাইনাস চিহ্ন, তারপরে 3y, তারপর +5z, তাহলে এখানে 3টা পদ,
যুক্ত আছে। কিভাবে? একটা বিয়োগ চিহ্ন দ্বারা এই পদের সাথে এই পদের বিয়োগ চিহ্ন দ্বারা, আর তার সাথে যোগ চিহ্ন দ্বারা এই 5z পদটি যুক্ত আছে। তাহলে এখানে মোট পদ কটা? 3টি পদ। 4 নম্বরে আসো, দেখো 5a প্লাস 7b, 5a তারপরে যোগ চিহ্ন, তাহলে 5-এর পর যোগ চিহ্ন, তাহলে 5a একটা পদ, যোগ চিহ্ন তারপর 7b ইন্টু এক্স, তারপর বিয়োগ চিহ্ন, তাহলে এই 7bর সাথে এক্স যুক্ত হয়ে আর একটা পদ -3c ভাগ সি ভাগ ওয়াই, এটা একটা পদ। তাহলে মোট এখানে কটা পদ হলো? এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ, দুইটা, এখানে 3টা পদ আছে। 4 নম্বরে আসো, এক্সের পর যোগ চিহ্ন, তাহলে এটা একটা পদ, তারপর দেখো 5x ইন্টু বি, তারপরে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এইটুকু একটা পদ, 3y ভাগ সি, তাহলে এটা একটা পদ। এখানে মোট কয়টা পদ আছে? 1 2 3টে পদ আছে। তাহলে এসো, তাহলে দেখো আমি এখানে 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটি তুলে নিলাম। তাহলে এটি একটি ত্রিপদী রাশি, রাশিটিতে 3টি পদ আছে। কয়টা পদ? 3টা পদ। এই যে আবারও বলতেছি যে বীজগণিতের রাশির যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলে। তাহলে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে এই যোগের আগে যে অংশটুকু একটা পদ, যোগের পর দেখো আর যোগ বিয়োগ আছে নাকি? এখানে আসে বিয়োগ চিহ্ন, তাহলে এটা একটা পদ। বিয়োগের পর আর কোনো যোগ বিয়োগ চিহ্ন নাই, ভাগ বা গুণ দ্বারা কোনো পদ হয় না, যোগ আর বিয়োগ। তাহলে এখানে একটা যোগ, এখানে একটা বিয়োগ, তাহলে এটা একটা পদ, এইখানে মিলে এক পদ, এইটুকু মিলে এক পদ, 3টা পদ। তাহলে পদ আছে 3টি। তা আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বরে এখানেই বুঝে দিচ্ছি আমি যে এখানে দেখো এখানে একটা পদ, এইটুকু মিলে এক পদ, 2 পদ, এইটুকু মিলে এক পদ, 3টা পদ। তোমরা নিজেরা এখন পারবে আশা করি। তো আমি এখন 5 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো 5 নম্বর অঙ্কে দেখো এখানে ক বলছে, 5-এর ক, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। প্রত্যেক পদের সহগ নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটু সহগ নিয়ে আলোচনা করি। দেখো সহগে কি বলছে? কোনো একপদী রাশিতে চলকের সাথে, তাহলে চলকটা কি? চলক বলতে যে আমরা আক্ষরিক প্রতীক ব্যবহার করি, এক্স ওয়াই জেড এ বি সি ডি, এগুলো হলো চলক। যে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক মানে গুণ হিসাবে যুক্ত থাকে, তখন ওই গুণককে ওই রাশির সাংখ্যিক মানে সংখ্যা যেটা সহগ বা সহগ বলে। যেমন দেখো 3x এখানে আছে, 3 গুণন এক্স, মানে এক্স হলো চলক, এক্সের সাথে 3 গুণ অবস্থা আছে, তাহলে এর সহগ হবে 3, ওয়াই সহগ 5, এক্স ওয়াই এইটা হলো চলক আছে, তার সহগ হলো 8, 9 এখানে এর সহগ হলো 9 ইত্যাদি। তো তাহলে সহগগুলো কী দাঁড়াচ্ছে? 3 5 8 9, 3 5 8 9, এরা কি? এরাই হলো এদের সহগ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন তোমরা বুঝতে পেরেছ এখানে 6b, তাহলে 6b বলতে কি বোঝায়? 6b বলতে এখানে দেখো 6 গুণন b, তাহলে b এর সহগ 6, এরপরে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখলাম, এক্স ওয়াইয়ের সাথে কোনো সহগ দেখা যাচ্ছে না, দেখা না গেলে আমাদের কি করতে হবে? এখানে 1 আছে, দেখা না গেলে 1 ধরে নিতে হবে, মানে এখানে এক্স ওয়াই তো একটাই, এখানে তো আর দুইটা এক্স ওয়াই নাই, একটা এক্স একটা ওয়াই, তার মানে একটা এক্স ওয়াই, তাহলে 1 গুণন এক্স ওয়াই দিয়ে 1 গুণ করলে এক্স ওয়াই হয়, সহগ কিন্তু থাকে। অর্থাৎ যেমন যোগ চিহ্ন যেরকম সামনে দেওয়া লাগে না, ওই রকম 1ও দেওয়া লাগে না, তাহলে 1, তাহলে এক্স ওয়াইয়ের সহগ কী হবে? 1। এরপর আসো 3 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 7ab, তাহলে 7 গুণন এবির সহগ হবে, সাংখ্যিক সহগ কী হবে? 7। এটা আর করলাম না, 4 নম্বর নিয়ে আমরা আলোচনা করি। 4 নম্বর দেখো 2x প্লাস 5ab, 2x প্লাস 5ab, এখানে প্রথম পদ হলো 2x, তাহলে 2 গুণন এক্স, এক্সের সহগ হলো 2, তারপরে দেখো 5ab আছে,
তো 5ab বলতে কি বোঝায়? 5 গুণন ab, তাহলে ab এর সহগ 5। সহজ অঙ্ক, এগুলো অল্পতেই তোমরা বুঝতে পারবা। এরপরে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে দুইটা পদ আছে, একটা দুইটা। প্রথম পদ 14, এই যে 14y, 14 গুণন y, তাহলে y এর সহগ কত? 14। দ্বিতীয় পদ হলো -4z, তাহলে -4 গুণন z, তাহলে এখানে z এর সহগ হলো -4। মাইনাস চিহ্ন কিন্তু দিতে হবে, প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাইনাস চিহ্ন দিতে হবে। 5 নম্বর অঙ্ক দেখো, সরি 5 নম্বর, এটা হলো 1 2 3 নম্বর বুঝাই দিলাম, 4 6 নম্বর এটা বুঝাই দিচ্ছি। 5 নম্বরও প্রথম পদ হলো 2x, তাহলে x এর সহগ 2, y এর সহগ 8 হবে। তারপরে দেখো এটা বুঝে দিচ্ছি, এটা হলো 7 নম্বর অঙ্ক, -12 xyz, এখানে হাফ গুণন xyz, xyz এর সহগ হবে হাফ, -12 গুণ অবস্থা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কগুলো খুব সহজ, তোমরা অল্পতেই বুঝতে পারবে। তো এরপরে আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা এসো, এরপর আমরা 5 নম্বর অঙ্ক, 5-এর খ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 5-এর খ নম্বর অঙ্কে দেখো প্রশ্নে বলা হয়েছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আক্ষরিক মানে অক্ষর, তাহলে এখানে দেখো এক্স এর যদি সাংখ্যিক সহগ বলতো তাহলে 1 আসতো, মানে 1 এক্স, কিন্তু আক্ষরিক সহগ মানে অক্ষর, অক্ষর, তাহলে এক্স এর সাথে কোন অক্ষর আছে? এখানে এ আছে, মানে কোন লেটার মানে অক্ষর, তাহলে এখানে এক্স গুণন এ আছে, তাহলে এ গুণন এক্স এর আক্ষরিক সহগ হলো এ। তাহলে আমরা এখানে এক্স এর আক্ষরিক সহগ হলো এ। এরপর আসি 2 নম্বর, দেখো এক্স এর আক্ষরিক সহগ এখানে কিন্তু এ গুণন এক্স এর আক্ষরিক সহগ হলো এ, তাহলে আমরা লিখবো এক্স এর আক্ষরিক সহগ এ। +3 এটা কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট একটা ঝামেলা করার জন্য দিছে আর কি, মানে এক্স এরটা চাইছে। এখানে দেখো pxy, তাহলে pxy এর আক্ষরিক সহগ কে হচ্ছে, মানে পি এর বাম পাশে আছে হলো এক্স এর বাম পাশে পি আর এক্স এর ডান পাশে ওয়াই, তাহলে পি এর আক্ষরিক সহগ হলো পি আর ওয়াই আছে। তাহলে এটাকে একটু আমরা গোছায় লিখলাম, পি ওয়াই গুণন এক্স, তাহলে এক্স এর সাথে পি ওয়াই আছে আক্ষরিক সহগ, এটাই হবে পি এর আক্ষরিক সহগ পি ওয়াই, এক্স এর আক্ষরিক সহগ পি ওয়াই। তো এসো বন্ধুরা, এবার আমরা 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 6 নম্বর অঙ্কে সুন্দরভাবে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। কি বলছে? একটি কলমের দাম x টাকা, মানে একটা কলমের দাম x টাকা। এর আগে তোমরা ক্লাস 5-এ হয়তো একটি কলমের দাম 60 টাকা বা 5 টাকা এরকম সংখ্যাই দেখেছো, হয়তো এভাবে চলক আকারে দেখোনি, আক্ষরিক সহগ আকারে দেখোনি, এই প্রথম। তো ধরো একটি কলমের দাম x টাকা, তো একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এখানে দেখো 3y আছে, ওয়াই বলতে কিসের দাম? দেখো একটি বইয়ের দাম হলো ওয়াই, তাহলে একটা বইয়ের দাম যদি ওয়াই হয়, দুইটা বইয়ের দাম 2y, তিনটা বইয়ের দাম 3y, চারটা বইয়ের দাম 4y, তো এইরকমভাবে তাহলে 3y দ্বারা কি বোঝাবে? তিনটি বইয়ের দাম বোঝাবে। তাহলে এখানে 3y হলো তিনটি বইয়ের দাম। তোমরা ইচ্ছা করলে যদি কও যে একটু বড় করে করব, তাও করা যাবে, ঝামেলা করার কোনো প্রয়োজনই নেই। হয়তো লিখতে পারো যে ওয়াই টাকায় পাওয়া যায় একটি বই, 1 টাকায় পাওয়া যায় কয়টি বই, 3y টাকায় পাওয়া যায় কয়টি বই, এভাবে ঐকিক নিয়মে করে বড় করে করা যাবে, সমস্যা নেই। কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, ঝামেলা করার প্রয়োজন নেই। একবারে 3y বলতে 3y হলো তিনটি বইয়ের দাম, যথেষ্ট, এনাফ। 7x, তাহলে এক্স কিসের দাম? কলমের দাম। যদি বড় করে লেখো যে এক্স টাকায় পাওয়া যায় একটি কলম, 1 টাকায় পাওয়া যায় 1/xটি কলম, তারপরে তোমার 7x টাকা পাওয়া যায়, ইচ্ছা করলে তোমরা করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা ইচ্ছা করলে এভাবে করতে পারো। x টাকায় পাওয়া যায় একটি কলম, 1 টাকায় পাওয়া যায় 1/xটি কলম, 7x টাকায় পাওয়া যায় এই যে মনে করো 7x/x, x কাটা 60টি কলম, এভাবে করলেও করতে পারবা, প্রয়োজন নেই। তো দেখো আমি এটা ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে 7x টাকা হলো 60টি কলমের দাম,
প্রশ্নটা যেভাবে করেছে যে কী বোঝানো হয়েছে বুঝালেই যথেষ্ট। তো এখানে দেখো এক্স প্লাস 9y বোঝা যাচ্ছে হলো এক্স হলো একটা কলমের দাম আর 9y হলো 9টা বইয়ের দাম। তাহলে এক্স প্লাস 9y দ্বারা একটি কলম ও 9টি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে। যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে মানে এটা একটা কলমের দাম আর এটা 9টা বইয়ের দাম, মাঝখানে সমষ্টি চিহ্ন, সমষ্টি মানে যোগ চিহ্ন, মানে এটা সমষ্টি বোঝানো হয়েছে। নেক্সট পরবর্তী অঙ্ক দেখো 4 নম্বর 5x প্লাস 8y। এটা দ্বারা কি এখন মনে হয় তোমরা বুঝতেই পেরেছো যে এটা 5x বলতে হলো 5টা কলমের দাম আর হলো তোমার 8y দ্বারা হলো 8টি বইয়ের দাম। বইয়ের দামের কি সমষ্টি বোঝানো হয়েছে। তাহলে এই রাশি দ্বারা 5টি কলম ও 8টি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে, সহজ হিসাব। আশা করি 6 নম্বর বুঝতে পেরেছো। এবার আমরা 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 7 নম্বর অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা দেখো 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে 7-এর ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা। তাহলে আসলে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত? তাহলে 5টি খাতার দাম হবে 5x টাকা আর 6টি পেন্সিলের দাম 6y টাকা। হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর দেখো 8টি পেন্সিল মানে 8y আর 3টি রাবার বলতে হলো 3z, রাবারের দাম z, 3z টাকা। দুইটা যোগ করে দেখাবা। 10টি খাতা মানে কি 10x, 5টি পেন্সিল মানে 5y আর 2টি রাবার মানে 2z। মাঝখানে করে একটা করে চোখ চিহ্ন দেওয়া হয়ে গেল। তারপরেও দেখো একটু স্পষ্ট করার জন্য দেখো আবার বলতেছি 5টি খাতা মানে 5x মানে 5x, 6টি পেন্সিলের দাম 6y। তাহলে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, এই দুটোর যোগ চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে 8টি পেন্সিলের দাম হলো 8y টাকা, 3টি রাবারের দাম 3z টাকা। তাহলে 8টি পেন্সিল ও 3টি রাবারের দাম এই দুটোর মাঝখানে একটা যোগ, মানে যেহেতু সমষ্টি 8টি পেন্সিল ও 3টি রাবারের দামের সমষ্টি কথাটা ছাড়ছি, সমষ্টি লিখে দেবো, সমষ্টি এই দুটো যোগ করে দিলাম, হয়ে গেল। এরপরে দেখো 10টি খাতার দাম 10x, 5টি পেন্সিলের দাম 5y, 2টি রাবারের দাম হলো 2z। মোট দামের সমষ্টি এই কটা যোগ করে দেখাবা, তাহলেই হয়ে যাবে। এখানে লিখবো মোট দামের সমষ্টি এই কটা যোগ করে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তাদের মোট দামের সমষ্টি সব কটা যোগ করে দিলে, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। তো এবার 7 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো 7 নম্বর প্রশ্নে দেখো বন্ধুরা 7 নম্বরের ক্ষয়ের অ্যান্সার। 1 হালি কলার দাম x টাকা, 5 হালি কলার দাম 5x টাকা, মুখেই হয়ে যাচ্ছে। 12টি কলার দাম কত? তাহলে প্রথমে ক নম্বরটা বুঝে দিই। ক নম্বর প্রশ্ন দেখো 1 হালি কলার দাম x টাকা, 5 হালি কলার দাম 5x টাকা। খ নম্বরে বলছে 12টি কলার দাম কত? তো 12টি কলার দাম এখন আসো। তো 12টি কলার দাম আমরা দেখব কি করব। আচ্ছা 1 হালি 2 নম্বর। তো আমরা জানি যে 4টি সমান সমান 1 হালি, একটি সমান 1/4, একটি সমান কম, এটা বোঝো। তো 12টি সমান 3 হালি, তাহলে 4টা সমান 1 হালি হলে 12টা সমান 3 হালি। তাহলে 1 হালির দাম কত? x টাকা। তাহলে 3 হালির দাম 3x টাকা, সহজ হিসাব হয়ে গেল। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা 8 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 8 নম্বরের প্রশ্নে বলা হয়েছে দেখো সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে সঠিক উত্তর কি? তো সঠিক উত্তরটা আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে দেখো বুঝাই দিই। x এর দ্বিগুণ মানে x এর দ্বিগুণ মানে x গুণন 2 2x। আচ্ছা থেকে 5 বিয়োগ, তাহলে 5 বিয়োগ করলাম, তাহলে দেখো কার সাথে মিলে গেছে, অলরেডি খ নম্বরের সাথে মিলে গেছে। এখানে 2x + 5 আছে, এটা হবে না, এগুলো তো প্রশ্নই ওঠে না, তাহলে এটার সাথে খয়ের সাথে মিলে গেছে, হয়ে গেছে। 2 নম্বর প্রশ্নটা, এটা 1 নম্বর হলো। 2 নম্বর প্রশ্নটা বুঝাই দিচ্ছি দেখো। এর 3 গুণের সাথে, তাহলে এর 3 গুণ মানে এ গুণন 3 মানে 3y, এ গুণন 3 মানে কি 3y, হ্যাঁ 3a, 3a, তার সাথে এক্স ওয়াই এর গুণ, তাহলে এক্স আর ওয়াই এর গুণ মানে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই লিখলাম। যোগ করতে বলছে, এই যে মাঝখানে একটা যোগ চিহ্ন দাও, তাহলে দেখো তো কার সাথে মিলে গেছে,
এটা মনে হয় ক্ষয়ের সাথে মিলছে নাকি, দেখে এক্স হয় না, না 3x y, হ্যাঁ কয়ের সাথে মিলে গেছে। হয়ে গেল। এবার শেষ কোশ্চেন, তোমাদের 3 নম্বর প্রশ্নটা একটু আলোচনা করি। 3 নম্বর প্রশ্নটা দেখো, এ এবং সি এর গুণফল, তো এ আর সি এর গুণফল হয় এসি। আচ্ছা, থেকে বি ও এক্স এর গুণফল, তো বি ও এক্স এর গুণফল বি এক্স হবে, বিয়োগ করলে মাঝখানে বিয়োগ চিহ্ন দাও, তাহলে নিচের কোনটি হবে? তাহলে দেখো কত নম্বরের সাথে মিলে গেছে, হলো মাঝখানে বিয়োগ চিহ্ন না, এসি মাইনাস বিএক্স, এই গ নম্বরের সাথে মিলে গেছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে গ। তাহলে এটার গ নম্বর অ্যান্সার। আর 2-এর হলো ক নম্বর অ্যান্সার পেলাম আমরা, আর 1-এর পাইছি খ। তো আশা করি বুঝতে পেরেছ। আমাদের প্রশ্নমালা শেষ। এরপর পরবর্তী আমরা 4.2 প্রশ্নমালা নিয়ে আলোচনা করব পরের পর্বে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজ এ পর্যন্ত আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।